খাদ্য গ্রহণ এবং পরিপাক প্রক্রিয়া এবং এর সাথে আরেকটু করব, সেটি হচ্ছে হাইড্রার চলন। ঠিক আছে, তো প্রাণীদেহে যে প্রক্রিয়ায় কি করে খাদ্য গ্রহণ, তারপরে খাদ্য পরিপাক, খাদ্যসার পরিশোষণ এবং আত্তীকরণ ও খাদ্যের অপরিপাকৃত অংশ দেহ থেকে বহিষ্কৃত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় নিউট্রিশন বা পুষ্টি। তাহলে পুষ্টি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ হবে, তারপরে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে খাদ্যটা পরিপাক হবে, পরিপাক হয়ে কোষের গ্রহণ উপযোগী অবস্থায় পরিণত হবে, তারপরে এই গ্রহণ উপযোগী যে খাদ্যটা সেটা কোষের মধ্যে কি হবে, পরিশোষণ হবে, এবং সবশেষে পরিশোষণকৃত খাদ্য উপাদানটি বা খাদ্য সারটি প্রোটোপ্লাজমে যে পরিণত হবে। এই সামগ্রিক প্রক্রিয়াটা কি বলা হচ্ছে কি পুষ্টি। তো এই পুষ্টি হচ্ছে প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। পুষ্টি হচ্ছে কি প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমেই কি হয়, দেহের বৃদ্ধি হয়, তারপরে দেহের ক্ষয়পূরণ হয়, প্রজনন, এই সকল শারীরবৃত্তীয় কাজগুলি কিন্তু পুষ্টির উপরেই নির্ভরশীল। অর্থাৎ পুষ্টি প্রক্রিয়ায় যদি ব্যাহত হয়, তাহলে এখানে যে বিভিন্ন ধরনের শারীরিক প্রক্রিয়াগুলির কথা বলা হলো বা বিভিন্ন ধরনের কাজগুলির কথা বলা হলো, এই কাজগুলি কিন্তু সঠিকভাবে সম্পন্ন হতে পারবে না, এবং তার ফলে প্রাণী বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কি হবে, সম্মুখীন হবে। তো হাইড্রার যে খাদ্য, এই খাদ্য কি আমরা খুব ভালো করে এখন পড়ব। হাইড্রা কি মাংসাশী প্রাণী না তৃণভোজী? মাংসাশী প্রাণী। আচ্ছা, কেন এরা হচ্ছে বার্গার খায় না, স্যান্ডউইচ খায় না? আচ্ছা, তাহলে এগুলি তারা খায় না, কারণ হাইড্রা হচ্ছে খুবই খাদ্য সচেতন একটি জীব। ঠিক আছে, যে কারণে তারা এগুলি খায় না। তো এখানে কি বললাম যে হাইড্রার খাদ্য তালিকায় কি থাকে দেখো, পতঙ্গ থাকে, ছোট ছোট জলজ যে পতঙ্গগুলি রয়েছে সেই পতঙ্গ থাকতে পারে, তারপরে পতঙ্গের লার্ভা থাকতে পারে, তারপরে ক্রাস্টাসিয়া থাকতে পারে। ঠিক আছে, তারপরে ছোট ছোট কৃমি, তারপরে হচ্ছে ছোট ছোট অ্যানেলিড, তারপরে মাছের ডিম, তারপরে রোটিফার। রোটিফার কি জানো? আচ্ছা, প্রাণী জগতে আমরা যে 9টি পর্ব পড়লাম প্রথম অধ্যায়ে, সেই প্রথম অধ্যায়ে 9টি পর্বের বাহিরেও আরো কিছু পর্ব আছে। ঠিক আছে, যে পর্বগুলিকে বলা হচ্ছে মাইনর ফাইলা, হ্যাঁ, অনুন্নত ধরনের পর্ব আছে। তো অনুন্নত পর্বের মধ্যে একটা পর্বের নাম হচ্ছে রোটিফেরা। রোটিফেরা, তো রোটিফেরা পর্বের যে প্রাণীগুলি, এই প্রাণীগুলিকে বলা হয় রোটিফার। যেমন অ্যানেলিড, মানে অ্যানেলিডা পর্বের জীবদের বলা হয় অ্যানেলিড, তেমনি রোটিফেরা পর্বের জীবদের বলা হয় রোটিফার। তো এই রোটিফেরা পর্বের কিছু জীব আছে, তারাও কিন্তু হাইড্রার খাদ্য তালিকায় থাকে। ঠিক আছে, তো এই যে খাবারের যে নামগুলি বলা হলো, এই খাবারের নামগুলি তোমাদের ভালোভাবে শিখে রাখতে হবে। কেন? একটু অপেক্ষা করো। হ্যাঁ শাকিলা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো যেটা বলছিলাম যে কি, যে এই খাবারের যে নামগুলি, এই নামগুলি ভালোভাবে শিখে রাখতে হবে। কেন শিখে রাখতে হবে? কারণ এই নামগুলি দিয়ে কিন্তু বহুপদী কোশ্চেন আসে। কোন কোশ্চেন আসবে? হ্যাঁ, বহুপদী কোশ্চেন গুলি আসবে, এই জন্য আমাদের এগুলি শিখে রাখতে হবে। তো অনেক সময় কি করে হাইড্রা, তার দেহ থেকে বড় প্রাণীও কিন্তু তারা খাবার হিসেবে অনেক সময় গ্রহণ করে। তো এর মধ্যে কি কি থাকে দেখো, মাছের পোনা থাকে, তারপরে ব্যাঙাচি থাকে। তাহলে ব্যাঙের ছোট যে বাচ্চা, ঠিক আছে, পানিতে যখন থাকে সেগুলোকে বলা হচ্ছে ব্যাঙাচি। তো তারা কিন্তু ব্যাঙাচি এবং মাছের পোনাকেও অনেক সময় খাবার হিসেবে গ্রহণ করে থাকে। তো
হাইড্রা দেখো কোন ধরনের প্রাণীকে খাবার হিসেবে গ্রহণ করে। তো যে সকল প্রাণীর কলারসে গ্লুটাথিয়ন, কি নাম, গ্লুটাথিয়ন। তো যে সকল প্রাণীদের কলারসে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ থাকে, তো এই পদার্থ কি করে, অন্য যে প্রাণী সেই অন্য প্রাণীকে শিকারে উদ্বুদ্ধ করে। তো হাইড্রা কেবল সেই সকল প্রাণীকে শিকার করে, হাইড্রা কেবল সেই সকল প্রাণীকেই শিকার করে যাদের টিস্যু রসে বা কলারসে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ থাকে। ঠিক আছে, এই যে এই তথ্যটা মেবি গাজী আজমল স্যারের বইতে দেয়া নাই, এটা একটু শিখে নিবা ভালোভাবে। তাহলে এখন কাকে জিজ্ঞেস করি? রোশনি আছো? রোশনি স্যার উপরে, জি স্যার একটু দেখাবেন। হ্যাঁ, রোশনি বলেন যে হাইড্রা কি কি খাবার খায়? হাইড্রা কি কি? স্যার পতঙ্গ, তারপরে হ্যালো, হ্যাঁ হ্যালো বলেন। ছোট কৃমি, ছোট কৃমি, তারপর মাছের ডিম, রোটিফার, এইগুলি, এই নামগুলি মনে রাখতে হবে। পতঙ্গের লার্ভা যেমন, তারপরে সাইক্লোপস, ডেফনিয়া, এগুলোকেও তারা খাবার হিসেবে গ্রহণ করে। আচ্ছা, এখন দেখি তারা কিভাবে খাদ্যটা ধরে। হ্যাঁ, খাবারটাকে তারা কিভাবে ধরে বা শিকার কিভাবে করে, এই কৌশলটা আমরা একটু দেখি। তো হাইড্রা কি জীবন্ত প্রাণী খায় না মৃত প্রাণী? জীবন্ত প্রাণী। আচ্ছা, হাইড্রা হচ্ছে জীবন্ত যে প্রাণী, সেই জীবন্ত প্রাণীকে শিকার করে খায়। তো এই যে শিকার ধরতে সাহায্য করে কে, দেখো কোর্সিকা, তারপরে কোর্সিকাস্থ নেমাটোসিস্ট। তো এখন তাহেরা আসো আখাউড়া থেকে? তাহেরা নাই। তারপরে সাবিকুন নাহার নাই। তারপর শ্রেয়া। আখাউড়া থেকে কে আসো? স্যার আমি আছি। স্যার আমি আচ্ছা, আখাউড়া থেকে একজন বলেন যে নেমাটোসিস্ট জিনিসটা কি? এই নেমাটোসিস্ট কি? সাইটের মধ্যে যে গোলাকার থলিটা থাকে ওইটাকে নেমাটোসিস্ট বলে। হ্যাঁ, থলির সাথে আরো কিছু থাকে নাকি শুধু থলি থাকে? থলির সাথে বারবিওল। আচ্ছা, এই যে সুতা এবং থলির সমন্বয়ে গঠিত যেটা, তো সেই ভেরি গুড, সেই নেমাটোসিস্টও কিন্তু তোমার যে কি বলে এই শিকার ধরায় সাহায্য করে। তো ক্ষুধার্ত হাইড্রা কি করে, দেখো, ক্ষুধার্ত হাইড্রা পদচারী দ্বারা কোনো বস্তুর সাথে আটকে থাকবে, আটকে থেকে কি করবে, সে দেহ এবং কোর্সিকাগুলো পানিতে কি করে প্রসারিত করে রাখবে। তো যখন কোনো শিকার, যখন কোনো, আচ্ছা এখন কি স্ক্রিনটা স্পষ্ট দেখা যাচ্ছে নাকি লালচে দেখাচ্ছে? এটা কি কেউ কি স্ক্রিনে কিছু করছে নাকি, এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা, তাহলে কি বললাম, যখন কোনো শিকার হাইড্রার দেহের সংস্পর্শে আসে তখন কি করে হাইড্রা সেই শিকারটাকে কোর্সিকা দিয়ে পেঁচিয়ে ধরে। হ্যাঁ, এটা হচ্ছে কেউ নাকি স্ক্রিনে, এই যে এইবার ঠিক হয়েছে। তো কি করে যে কোর্সিকা দিয়ে প্রথমে ওই শিকারটাকে পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরার পর হাইড্রার দেহে যে নেমাটোসিস্ট থাকে, নেমাটোসিস্ট থাকে কয় ধরনের? 4 ধরনের। তো প্রথমটি ছিল কি, পেনিট্রেন্ট। এই পেনিট্রেন্ট নেমাটোসিস্ট, হাইড্রার নেমাটোসিস্ট হচ্ছে 4 ধরনের: পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট। তো এই যেটা পেনিট্রেন্ট যে নেমাটোসিস্ট, যে নেমাটোসিস্টের মধ্যে কি থাকে, হিপনোটক্সিন থাকে। সেই হিপনোটক্সিন কি করে, শিকারের দেহে প্রবেশ করিয়ে দেয়, এবং শিকারের দেহে যখন হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দেয় তখন কি হয়, শিকার প্যারালাইজড হয়ে যায়। ঠিক আছে, প্যারালাইজড হয়ে গেলে এরপর কি করে,
যে ভলভেন্ট যে নেমাটোসিস্ট থাকে, ভলভেন্ট নেমাটোসিস্ট কি করে, শিকারের দেহটাকে পেঁচিয়ে ধরে সে কি করে, এরপরে হাইড্রার যে মুখছিদ্র সেই মুখছিদ্রের কাছে নিয়ে আসে, চিত্রে দেখো। তারপরে মুখছিদ্রের মধ্যে আমরা জানি কি থাকে, গ্রন্থি কোষ থাকে। সেই গ্রন্থি কোষ কি করে হিপনোটক্সিন নিঃসরণ করে, এবং গ্রন্থি কোষ হচ্ছে মিউকাস নিঃসরণ করে। মিউকাস নিঃসরণ করলে কি হয়, মুখের ভিতরের অংশটা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হয়ে গেলে কি হয়, খাবারটা খুব সহজেই কি করে, লাস্টের যে চিত্রটা দেখো, এই যে হাইড্রার যে সিলেন্টেরন, সেই সিলেন্টেরনের মধ্যে প্রবেশ করে। তো প্রাথমিক যে কাজটা সেটা কিন্তু এইভাবে সম্পন্ন হয়। এরপরে যখন খাবারটা সিলেন্টেরনের মধ্যে প্রবেশ করে তখন কি হয়, হাইড্রার যে পরিপাক, সেই পরিপাক ক্রিয়াটা কিন্তু সম্পন্ন হয়। তো হাইড্রার যে পরিপাক, সেই পরিপাক কিন্তু দুই ধরনের। হাইড্রার পরিপাক কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, আরেকটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। যেটা কোষের বাহিরে ঘটে সেটিকে বলা হয় বহিঃকোষীয় পরিপাক, আর যেটা কোষের ভিতরে ঘটে সেটিকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। তো বহিঃকোষীয় পরিপাকটা লক্ষ্য করো, বহিঃকোষীয় পরিপাক এটা অবশ্যই কোষের বাইরে ঘটবে, এবং কোষের বাইরে কোথায় ঘটবে? সিলেন্টেরনের মধ্যে। ঠিক আছে, বহিঃকোষীয় পরিপাক ঘটবে কোথায়? সিলেন্টেরনের মধ্যে ঘটবে, এবং সিলেন্টেরনের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমের উপর সিলেন্টেরন। এখন কোশ্চেন আসতে পারে যে সিলেন্টেরন কি? আমরা জানি হাইড্রার যে দেহ গহ্বর থাকে, হ্যাঁ, সেই দেহ গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। তো সেই সিলেন্টেরনের মধ্যে বিভিন্ন এনজাইম, পানি, তারপরে ফ্ল্যাজেলা কি, ওই যে আমরা পুষ্টিকোষ যে পড়েছিলাম, গ্যাস্ট্রোডার্মিসের যে পেশিয়াবরণী কোষ বা পুষ্টিকোষ, তো পুষ্টিকোষের আবার দুই ধরনের ছিল, একটা হচ্ছে ফ্ল্যাজেলীয় পুষ্টিকোষ আর আরেকটি ছিল ক্ষণপদীয় পুষ্টিকোষ। তো এই যে ফ্ল্যাজেলা যুক্ত যে পুষ্টিকোষ, সেই ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টি কোষের যে ক্রিয়া বিক্রিয়ায় কি হবে, খাদ্য বস্তুর চূর্ণ বিচূর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে কি হবে, অর্ধ পরিপাক হবে, যেটি এই সিলেন্টেরনের মধ্যে ঘটবে। এটাকে বলা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। তারপরে কি, যে যখন শিকার প্রাণী সিলেন্টেরনে প্রবেশ করবে তখন হচ্ছে সেখানে বিভিন্ন এনজাইম নিঃসরণ হবে, এবং এই এনজাইমের প্রভাবে কি হবে, যে শিকারটার মৃত্যু ঘটবে। যখন মৃত্যুটা ঘটে যাবে তখন কি হবে, দেহের সংকোচন প্রসারণ ঘটবে। দেহের যখন সংকোচন প্রসারণ ঘটবে তখনই কি হবে, খাবারগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, খাদ্যগুলি চূর্ণ বিচূর্ণ হবে এবং অর্ধ পরিপাককৃত অংশে পরিণত হবে। এবং এই যে খাবারগুলি পরিপাক ঘটছে, এক্ষেত্রে ট্রিপসিন হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। এই ট্রিপসিন তারা কি করবে, প্রোটিনকে ভেঙে ফেলবে, প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে এবং ঘন স্যুপে কি হবে, কনভার্ট করবে। এটা গেল বহিঃকোষীয় পরিপাক। আর অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে যদি বলি, অন্তঃকোষীয় পরিপাক সেটি ঘটবে কোথায়? সেটি ঘটবে কোষের ভিতরে। অন্তঃকোষীয় পরিপাক ঘটবে কোথায়? কোষের ভিতরে। তো অন্তঃকোষীয় পরিপাকটা কিভাবে ঘটবে যদি বলি, প্রথমে কি হবে, এই যে অর্ধপরিপাককৃত যে খাবারগুলি, এই অর্ধপরিপাককৃত খাদ্যবস্তু কি করবে? আমরা জানি পুষ্টিকোষ কয় ধরনের, মনে আছে? দুই ধরনের। কি কি? আচ্ছা, ফ্ল্যাজেলীয় এবং ক্ষণপদীয়। তো ক্ষণপদীয় যে পুষ্টিকোষ, এই ক্ষণপদীয় পুষ্টিকোষগুলি কি করবে, এই যে সিলেন্টেরনের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যকণা, এই খাদ্যকণাকে কি করবে, ক্ষণপদের সাহায্যে তার দেহের ভিতরে নিয়ে নেবে, কোষের অভ্যন্তরে নিয়ে কি করবে, এই খাদ্যটাকে একটা নিয়ে খাদ্য গহ্বর সৃষ্টি করবে। ঠিক আছে, নিয়ে কি করবে, গ্যাস্ট্রোডার্মিসে বিদ্যমান ক্ষণপদযুক্ত পুষ্টিকোষ কি করবে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কি করবে, কোষের অভ্যন্তরে নিয়ে নেবে। যখনই এই খাদ্যকণাকে কোষের অভ্যন্তরে নিয়ে নেবে তখন সেখানে কি হবে, খাদ্য গহ্বর সৃষ্টি হবে, এবং এই খাদ্য গহ্বরে অম্লীয় এবং ক্ষারীয়
পরিবেশটা কিন্তু সৃষ্টি হবে। তারপরে কি হবে, যে কোষের ভিতরে আমরা জানি সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের ভিতরে কি থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে। সেই এনজাইমগুলি কি করবে, এই খাদ্যগুলোকে পরিপাকে সাহায্য করবে। তো হাইড্রা যদি বলা হয় কোন ধরনের খাদ্য পরিপাক করতে পারে, দেখো প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাদ্য পরিপাক করতে পারে, তারপরে চর্বিযুক্ত খাদ্য পরিপাক করতে পারে, তারপরে কিছু সরল শর্করা জাতীয় খাদ্যও কিন্তু তারা পরিপাক করতে পারে। কিন্তু স্টার্চ, স্টার্চ হচ্ছে জটিল শর্করা, ঠিক আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো এই স্টার্চ জাতীয় খাদ্যগুলি হাইড্রা কি করতে পারে না, পরিপাক করতে পারে না, ঠিক আছে, এই হলো বিষয়। আর মূল যে খাদ্য উপাদান, অর্থাৎ হাইড্রা কি মাংসাশী না তৃণভোজী? মাংসাশী। আচ্ছা, হাইড্রা যে মাংসাশী প্রাণী যদি হয়, তাহলে মাংসাশী প্রাণী হলে হাইড্রা যে খাবারগুলি খাচ্ছে সেগুলি কি প্রোটিন যুক্ত খাবার না কার্বোহাইড্রেট যুক্ত? আচ্ছা, প্রোটিন যুক্ত খাদ্য ভেঙে কিসে পরিণত হয়? একদম প্রোটিনের কার্যকারী একক কি, গাঠনিক একক কি জানো? অ্যামাইনো অ্যাসিড। ভেরি গুড। কে বললেন এটা? জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, ভেরি গুড। তো যখন প্রোটিন যুক্ত খাবার পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে, বা একেবারে পলিপেপটাইডের কথা যেটা বলা হচ্ছে, এই ধরনের অংশ যখন পরিণত হয়ে যাবে, তখন এই সরল যে খাদ্যটা বা খাদ্য উপাদানটা বা খাদ্য সারটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষের ভিতরে পরিবাহিত হবে। এই হলো হাইড্রার খাদ্য গ্রহণ এবং পরিপাক পদ্ধতি। এখন বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় যে পরিপাক পদ্ধতি, এই পরিপাক পদ্ধতি একটু দেখে নেন। বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি একটু দেখে নেন। এখানে কি কোনো প্রবলেম আছে? সহজ ভাষায়, বহিঃকোষীয় পরিপাক কোষের বাইরে ঘটে, অন্তঃকোষীয় পরিপাক কোষের ভিতরে ঘটে। বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটছে? সিলেন্টেরনে ঘটছে। আর অন্তঃকোষীয় পরিপাক কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরের সৃষ্টি হয়, সেখানে হচ্ছে। তারপরে অন্তঃকোষীয় পরিপাকে কি হয়, এনজাইম নিঃসৃত ব্যবহৃত হয়। আর এখানে কি হচ্ছে, বিভিন্ন উৎসের এনজাইম ব্যবহৃত হয় বহিঃকোষীয়। তারপরে কি বলছে, যে কোষের সাইটোপ্লাজম খাদ্যসার শোষিত হয়, কোনো পরিবহন ঘটে না। আর এখানে বলছে খাদ্যবস্তুর সংবহনতন্ত্রের মাধ্যমে পরিবাহিত হওয়ার পর বিভিন্ন কোষ কর্তৃক শোষিত হবে। তারপরে অন্তঃকোষীয় পরিপাকে কি বলছে, অপাচ্য যে বর্জ্য সেটা কলারসে নিক্ষিপ্ত হয়। আর বহিঃকোষীয় পরিপাকে কি হচ্ছে, অপাচ্য যে অংশ, অপাচ্য মানে যেটা পরিপাক হয় না, এরকম অংশ নির্দিষ্ট নালীপথে দেহের বাইরে কি হয়, নিষ্কাশিত হয়। এখন যেটা পড়াবো, এইটি হচ্ছে মূল পড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ যেগুলি পড়ালাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেখান থেকে এমসিকিউ জাতীয় কোশ্চেন আসে। আর এখন যেটা পড়াচ্ছি এটা হচ্ছে সিকিউ। আগামী মানে আগামীতে যদি উইকলি টেস্ট হয়, তাহলে আমার কোশ্চেন বলে দিলাম এই চলন থেকে থাকবে, কোশ্চেন আউট। এবং আজকে যে সিটি নিব এবং যেটার মাধ্যমে আপনাদের উপস্থিতি নিশ্চিত হবে, সেখানেও কিন্তু এই হাইড্রার চলন থেকে কোশ্চেন আসবে। কি বোঝা গেছে? তাহলে হাইড্রার চলন কি? হাইড্রার চলন ঢাকা বোর্ডে 2015 সালে এসেছে, 2016 সালে এসেছে, 2018 সালে এসেছে। তাহলে চলন খুব মনোযোগ দিয়ে পড়তে হবে না, ঠিক না? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং এই অধ্যায় থেকে যে কয়টা সিকিউ কোশ্চেন আসে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই চলন। তো চলন কাকে বলে দেখি। যে পদ্ধতিতে প্রাণী এক স্থান হতে অন্য স্থানে গমন করে তাকেই বলা হচ্ছে কি, চলন। যে পদ্ধতিতে প্রাণী এক স্থান হতে অন্য স্থানে গমন করে তাকে বলা হয় কি, চলন। তো চলন কি কারণে হয়? খাদ্য সংগ্রহের কারণে হতে পারে, আত্মরক্ষার কারণে হতে পারে, প্রজনন জনিত কারণে হতে পারে, তারপরে পরিবেশের বিভিন্ন উদ্দীপনার কারণে প্রাণীরা এই কিন্তু চলন কাজ সম্পন্ন করতে পারে। তো যেমন খাদ্য সংগ্রহের কথা বলি, দেখো আমরা যদি এপ্রিল মাস বা মে মাসের কথা চিন্তা করি, সেই সময় কিন্তু সারা দেশে লকডাউন ছিল। তো লকডাউনের মধ্যেও মানুষ জানে বাইরে বিপদ, তারপরেও কিন্তু তারা খাদ্য সংগ্রহের কারণে তাদের দেহের স্থানান্তর ঘটাইছে, অর্থাৎ বাসা থেকে
রেস্টুরেন্টও বন্ধ বা অন্যান্য যে দোকান সেই দোকান বা বাজারে এসেছে, তাহলে কেন সেখানে তাদের দেহের স্থানান্তর ঘটালো, গমন করলো বা চলন ঘটলো কেন? খাদ্য সংগ্রহের জন্য। তারপরে যদি আত্মরক্ষার কথা বলি, এই যে আমি এখন অফিসে আসছি, অফিসে আসলাম, আসার পরে আমার যে নির্ধারিত কাজ সেই কাজটা সম্পন্ন করছি, যখনই 2টা বেজে যাবে তখন কিন্তু আমি দ্রুত বাসায় চলে যাব। কেন চলে যাব? কারণ আমি জানি বাইরে থাকলে এখন যে কোভিড-19 যে বা করোনা যে জটিলতা, সেইটাই কিন্তু আমি আক্রান্ত হতে পারি। তা আক্রান্ত যেন না হয় সেজন্য কি করবো, আমি দ্রুত মেট্রোপলিটন থেকে আমার বাসায় চলে যাচ্ছি, আমার দেহের স্থানান্তর ঘটাচ্ছি। তাহলে আত্মরক্ষার কারণেও কিন্তু এই চলন ঘটতে পারে। তারপরে দেখো, ইলিশ মাছ এখন বাজারে প্রচুর পাওয়া যায়। এই মাছগুলি কোথা থেকে ধরা হচ্ছে? নদী থেকে, তাই না? তো আমরা জানি ইলিশ মাছ হচ্ছে নদীতে ডিম ছাড়ে, তাই না? তারপরে ডিম ছাড়া যখন হয়ে যায় তখন তারা আবার কিন্তু সাগরে আহ, চলে যাচ্ছে। এই যে কিছুদিন মাছ ধরা বন্ধ ছিল, কারণ কি? ইলিশ মাছগুলি সমুদ্র থেকে নদীতে এসেছিল, কি কারণে? ডিম ছাড়ার জন্য। তাহলে যে ডিম ছাড়লে কি হবে? সেখান থেকে বাচ্চা হবে, পরবর্তীতে আমরা অনেক ইলিশ মাছ পাবো। তাহলে এই যে প্রজনন জনিত কারণে কি করলো, ইলিশ মাছ চলে আসলো নদী সমুদ্র থেকে নদীতে। তাহলে এই যে প্রজননের কারণে তার দেহের কিন্তু স্থানান্তর ঘটলো। তারপরে পরিবেশের উদ্দীপনার কথা যদি বলি, পরিবেশের বিভিন্ন উদ্দীপনার কারণেও কিন্তু প্রাণীরা স্থানান্তর হতে পারে। ঠিক আছে? তো উদ্দীপনাগুলি কেমন হতে পারে? যেমন এখন দেখো, এখন কি তাপমাত্রা কম না বেশি? কম। কম। তো কম। আর কয়েকদিন পরে কি হবে? আরো কম হবে। তখন কি মানুষ হচ্ছে ফ্যানের নিচে থাকবে, না ফ্যান যেখানে চলবে সেখান থেকে দূরে যাবে, নাকি যেখানে রোদ আছে ফ্যান সেখানে থেকে যাবে? দূরে যাবে। হুম। কেন? রোদে যাবে স্যার। আবার যখন হচ্ছে আবার মে মাস, এপ্রিল মাস, সেই সময় ফ্যানের কাছে আসছে, তার মানে ফ্যানের বাতাসের কাছে আসছে। অর্থাৎ এই যে তাপ, তাপ হচ্ছে একটা উদ্দীপক। তাহলে এই তাপের পার্থক্যর কারণে কোন এক সময় তারা রোদের দিকে যাচ্ছে, আবার আরেক সময় রোদ থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো এই যে এই ধরনের কারণেও কিন্তু কি হচ্ছে, স্থানান্তর ঘটছে। মুরগির বাচ্চা পানি থেকে দূরে চলে যায়, আর হাঁসের বাচ্চা পানি দেখলে পানির মধ্যে দৌড় মারে, নেমে যায়, তাই না? তাহলে এইগুলি কেন হচ্ছে? জি স্যার। আশা করি উদাহরণগুলি আপনারা বুঝতে পারছেন। তো এই যে চলন, এই চলন হচ্ছে প্রাণীর একটি সহজাত আচরণ। সহজাত আচরণ কাকে বলে? যে আচরণগুলি কোনো জীব জন্মসূত্রে পেয়ে থাকে সেই আচরণগুলিকে বলা হয় সহজাত আচরণ। ঠিক আছে? তো হাইড্রাতে বিভিন্ন ধরনের চলন আছে, সেই চলনগুলো আমরা একটু পরে কন্টেন্টে দেখব। তো তার মধ্যে প্রথম যে চলন সেটি হচ্ছে লুপিং। তো লুপিং এর প্রথম যে অক্ষর সেটা কি? বাংলাতে লুপিং বানান কি? ল প্রথমে, তাই না? হ্যাঁ, এই ল দিয়ে মনে রাখবেন, দূরত্ব যদি লম্বা হয়, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই লুপিং পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে? তো পতঙ্গের ক্যাটারপিলার লার্ভার মতো লুপ বা ফাঁস গঠন করে হাইড্রার চলনকে বলা হচ্ছে লুপিং বা হামাগুড়ি চলন। তো বেগুন, অনেক সময় বেগুন বা শাকসবজি যখন বাজার থেকে আনা হয়, তো তার ভিতরে দেখবেন না অনেক সময় পোকা থাকে না? পোকাটা কিভাবে যেন হাঁটে, দেখছেন? সবুজ রঙের পোকা। তো সেই পোকাগুলি, বেগুনের মধ্যে যে পোকা থাকে, দেখছেন কিভাবে হাঁটে? তো ওই পোকাগুলি আসলে কিছুই না, ওই পোকাগুলি হচ্ছে প্রজাপতি বা মথ যারা আছে তাদের হচ্ছে লার্ভা। তো তাদের এই প্রজাপতির লার্ভা কে বলা হচ্ছে ক্যাটারপিলার। হ্যাঁ, তো ক্যাটারপিলার ওই লার্ভার মতো তারা লুপ তৈরি করে চলন সম্পন্ন করে। তো এই পদ্ধতিতে যে কাজটা করে দেখো, হাইড্রা প্রথমে কি করে, যে চলন তল দেখো, এই যে দাগ দিয়ে একটা দেখানো হয়েছে নীল রঙের, এটি হচ্ছে চলন তল। যে পথে হাইড্রা চলবে সেটাকে বলা হচ্ছে চলন তল। তো প্রথমে হাইড্রা কি করবে, চলন তলকে পদতল দ্বারা, 1 নম্বর ছবিটা দেখো, পদতল দিয়ে কি করবে, বা পদচাকতি দিয়ে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে সোজা হয়ে দাঁড়াবে। এরপর কি করবে, দেহের পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসার, আচ্ছা কন্টেন্ট দিয়ে দেখা, এটা দেখায় কন্টেন্ট, হোয়ার ইজ কন্টেন্ট? এটা
এটা না তো, স্টপ শেয়ার কন্টেন্ট কোথায় গেল? মানব দেহের প্রতিরক্ষা, আচ্ছা বই দিয়ে পড়াই, আজকে কন্টেন্ট করা হয়নি। তো প্রথমে কি করছে দেখো, দেহের যে পেশি আবরণী কোষ, এই পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণ ঘটাবে। প্রসারণ ঘটিয়ে কি করবে দেখো, দেহটাকে বাঁকিয়ে ফেলছে। বাঁকিয়ে এই যে কোর্শিকাগুলি, এই কোর্শিকা দিয়ে সে কি করছে, 3 নাম্বার চিত্রে দেখো চলন তলকে আঁকড়ে ধরছে, দেখছো? জি স্যার। এরপরে 4 নাম্বার চিত্রে দেখো সে পদতলকে মুক্ত করে কোর্শিকার কাছাকাছি জায়গায় এনে স্থাপন করছে, এটা দেখছো? কোর্শিকার নিকটবর্তী জায়গায় এনে কি করছে, পদচাকতিকে স্থাপন করছে, 4 নাম্বার চিত্রে দেখো। তারপরে কি করছে, আবার সে সোজা হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে এই পদ্ধতি, এই পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে হাইড্রা কি করে তার চলন সম্পন্ন করে। তো বলা হচ্ছে কি, এই পদ্ধতি শুরুতে হাইড্রা দেহকে উলম্বভাবে উপরের দিকে সর্বোচ্চ প্রসারিত করে। আমরা 1 নম্বর চিত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে উপরের দিকে সর্বোচ্চ প্রসারিত করছে, এবং গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে কোর্শিকা দ্বারা চলনতলকে আঁকড়ে ধরে। তুমি চিত্র দেখো যে 2 নম্বর চিত্রে দেহটাকে কি বাঁকিয়ে ফেলছে, এবং 3 নম্বর চিত্রে কি করছে, কোর্শিকা দিয়ে সে চলনতলকে স্পর্শ করছে বা চলনতলকে দেখো আঁকড়ে ধরছে। এর ফলে কি হচ্ছে, একটি লুপ বা ফাঁস তৈরি হচ্ছে। এখানে দেখো এই যে ইউ আকৃতির একটা অংশ তৈরি হয়েছে না, এই যে ইউ এর মতো একটা লুপ, একটা ফাঁস তৈরি করছে। তো এই যে এই কাজে কোর্শিকায় বিদ্যমান যে গ্লুটিন এন্ড নেমাটোসিস্ট চলনতলকে আঁকড়ে ধরতে কি করে, এরা সাহায্য করে। এরপরে সে কি করছে, 4 নাম্বার চিত্রে দেখো সে পদচাকতিকে মুক্ত করে কি করছে, কোর্শিকার নিকটবর্তী স্থানে নিয়ে আসছে। নিয়ে এসে তারপরে সব শেষে কি করছে, সোজা হয়ে দাঁড়ায় যাচ্ছে। 5 নম্বরে দেখো পদচাকতির উপর ভর দিয়ে সে সোজা হয়ে দাঁড়াচ্ছে। এই পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে কি করে, হাইড্রা লুপিং বা হামাগুড়ি যে পদ্ধতি, সেই হামাগুড়ি পদ্ধতি কিন্তু সে সম্পন্ন করে। এটা কি বুঝছো? কারো কোথাও অসুবিধা আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যে বুঝবেন না জিজ্ঞেস করবেন, নাকি এরকম আমি কষ্ট করে বুঝতে পারছি না আবার শেয়ার করব, এটা করার দরকার নাই। এরপরে দেখি ডিগবাজি বা সমারসল্টিং, এই দুইটা 1 আর 2, এই দুইটা একদম ভালো করে পড়ে রাখতে হবে, নয়তো পাপ হবে। এই দুইটার মধ্যেই কোশ্চেন আসে। তো দেখো অ্যাক্রোব্যাটদের মতো ডিগবাজি দ্বারা হাইড্রা দ্রুত চলাচল সম্পন্ন করে। তাহলে হাইড্রার দ্রুত চলন পদ্ধতি যদি বলা হয় কি, হাইড্রার দ্রুত চলন পদ্ধতি হচ্ছে ডিগবাজি বা সমারসল্টিং। আর হাইড্রার হচ্ছে লম্বা দূরত্বের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে, লম্বা দূরত্বের জন্য ব্যবহার করে লুপিং বা হামাগুড়ি। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কি করে দেখো, এই প্রক্রিয়ার শুরুতে আগের মতোই দেখো, এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা দেহকে উলম্বভাবে সর্বোচ্চ প্রসারিত করে এবং গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে গ্লুটিন এন্ড নেমাটোসিস্ট দ্বারা চলনতলকে আঁকড়ে ধরে। 1 এবং 2 নম্বর চিত্রটি লক্ষ্য করো। 1 নম্বর চিত্রে দেখো যে হাইড্রা কি করছে, তার দেহকে সর্বোচ্চ লম্বা করে কি করছে, সোজা হয়ে দাঁড়াচ্ছে। পদচাকতির সাহায্যে সে চলনতলকে স্পর্শ করে কি করছে, সর্বোচ্চ প্রসারিত করে দেহটাকে সে সোজা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে কি করছে, এই যে দেহের পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণ ঘটিয়ে সে কি করছে, দেহটাকে বাঁকিয়ে ফেলছে। এই যে দেখো বাঁকিয়ে সে কি করছে, কোর্শিকা দিয়ে যে চলনতল, সেই চলনতলকে সে স্পর্শ করছে, স্পর্শ করছে। এরপরে কি করলো, 3 নম্বর চিত্রে দেখো এইবার সে যে তার পদচাকতি, 2 নম্বরের যে পদচাকতি বা পদতল, সেটাকে সে মুক্ত করে দিচ্ছে। মুক্ত করে দিয়ে সে দেখো কোর্শিকার উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে। 4 নম্বর চিত্রে গিয়ে দেখো, ঠিক আছে? এরপরে কি হলো, আবার দেহের পেশি আবরণী কোষের সংকোচন প্রসারণ ঘটানোর পরেই যে উপরে দেখতে পাচ্ছি আমরা 4 নম্বর চিত্রে দেখো উপরের দিকে হচ্ছে কি পদচাকতি। তো এই পদচাকতি দিয়ে আবার সে কি করছে দেখো বাঁকিয়ে 5 নম্বর চিত্রে গিয়ে দেখো
সে চলন তলকে স্পর্শ করছে। তারপরে লাস্টে গিয়ে আবার কি করছে, সে কর্ষিকাকে মুক্ত করে দিয়ে সোজা হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ এই যে 1 নম্বর যে পদ্ধতি সেই পদ্ধতির মতো আবার করছে। তো এই পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে কি করে যে হাইড্রা ডিগবাজি বা সমারসল্টিং যে চলন সেই চলনটা কিন্তু সম্পন্ন করে। এবং এখানে লক্ষ্য করো, দেখো লুপ কয়টা তৈরি হয়েছে? 2টা। আর আগেরটাই কয়টা? 1টা। একটা। ভেরি গুড। তো এখন যদি বলা হয় এই দুইটাই ভালো করে শিখে রাখতে হবে, হ্যাঁ, এই দুইটাই পরীক্ষায় আসে, আর বাকিগুলি আমরা পড়বো এমসিকিউ এর জন্য। ওই দুইটা মুখস্থ একদম নেক্সট পরীক্ষা আসবে। এরপরে দেখো গ্লাইডিং। তো এই গ্লাইডিংটা তোমার এমসিকিউ এর জন্য শিখে রাখতে হবে। গ্লাইডিং হচ্ছে হাইড্রার সবথেকে ধীর চলন, শামুকের মতো সে খুব ধীরে ধীরে এই পদ্ধতির মাধ্যমে চলে। এবং এই পদ্ধতিতে দেখো গ্রন্থি কোষ থেকে আঠালো এবং পিচ্ছিল রস ক্ষরণ করে, ঠিক আছে। পরে ওই স্থানের এপিডার্মিসের মানে বহিঃত্বকের যে কোষগুলো তারা ক্ষণপয়েড অ্যামিবয়েড চলনের মাধ্যমে ধীর গতিতে স্থানান্তরিত হয়। তোমার এত কিছু জানা লাগবে না, শুধু এটুকু জানি রাখো, গ্লাইডিং হচ্ছে হাইড্রার সব থেকে ধীর গতির চলন। তারপরে হাঁটার ক্ষেত্রে কি করে? হাঁটার ক্ষেত্রে কর্ষিকার উপরে ভর দিবে, দেখো কর্ষিকার উপর ভর দিয়ে সে কি করবে? চলাফেরা করবে। এই যে হাঁটা, চলন তলের উপরে কর্ষিকাগুলি রেখে দিবে, রেখে দিয়ে সে কি করবে? উল্টো হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে সে পায়ের মতো ব্যবহার করবে, কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে সে হেঁটে বেড়াবে। তারপরে চিত্রে দেখো সাঁতার কাটবে। অনেক সময় হাইড্রা কি করবে? দেহকে মুক্ত করবে, পানিতে আনুভূমিক ভাবে কি করছে? যে চিত্রে দেখো স্থাপন করছে, স্থাপন করে সে কি করছে? কর্ষিকাগুলিকে সংকুচিত প্রসারিত করে কি করবে? সে তার সাঁতার কাটাটা সম্পন্ন করবে। তারপরে দেখো ফ্লোটিং এর চিত্রটা আর হাঁটার যে চিত্রটা, এটা দেখে কিন্তু মনে হচ্ছে দেখো কাছাকাছি চিত্র, কিন্তু ওই যে উপরে দেখো ভাষার ক্ষেত্রে উপরে একটা গোল একটা গোলাকার চিহ্ন দিছে, ওইটা হচ্ছে আসলে বাবল, ঠিক আছে, বুদবুদ। এটা কিন্তু দিতে হবে। এই চিত্র দিয়ে কোশ্চেন আসে যে কোনটা কোন ধরনের চলন ব্যাখ্যা করো বা নির্ণয় করো, এমসিকিউ আসে। তাহলে গোল ফুটা যখন পদচাকতির কাছে এরকম থাকবে, সেটা দিয়ে মনে রাখতে হবে ভাষা। তো এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা পদতলকে কি করবে? মুক্ত করবে, মুক্ত করে পানিতে দেখো উল্টো ভাবে অবস্থান করছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরে গ্রন্থিকোষ থেকে কি করবে? নিশ্চিত গ্যাস এবং মিউকাস দ্বারা বুদবুদ সৃষ্টি করবে এবং এইভাবে বেশে বেশে দেহের স্থানান্তর ঘটাবে। আর সবশেষে হচ্ছে আরোহণ। এই ক্ষেত্রে কি হবে? যে কোনো কিছু পানিতে ডুবে থাকে এরকম কোনো কিছু যে উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদের শাখা প্রশাখার সাথে কর্ষিকাগুলো সংযুক্ত করে দিবে এবং পদচাকতি মুক্ত করে দেহের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তার জায়গার পরিবর্তন ঘটাবে। তো এইখানে তোমার চিত্রগুলি দিয়ে অনেক সময় কোশ্চেন দিয়ে দিতে পারে যে এই ধরনের চিত্রের নাম কি, ঠিক আছে। তারপরে সব থেকে ধীর গতির চলন কি, এইগুলি তোমরা খেয়াল রাখবা। আর তার সাথে সবশেষে যেটা করতে হবে, এই যে পার্থক্য। অনেক সময় কি হবে যে লুপিং এবং সমারসল্টিং যে চলন, সেই চলনের দুইটা চিত্র উদ্দীপকের মধ্যে দেয়া থাকবে, অথবা একটাও দেয়া থাকতে পারে। দিয়ে বলবে যে উদ্দীপকের এ এবং বি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করো, অর্থাৎ লুপিং এবং সমারসল্টিং যে চলন রয়েছে তার মধ্যে যে পার্থক্যগুলি দেখা যায় সেই পার্থক্যগুলি নিরূপণ করতে হবে। আর কি করতে হবে? অনেক সময় আসে যে দ্রুত চলনের ক্ষেত্রে বা লম্বা দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে কোনটি অধিকতর উপযোগী, উত্তরের সপক্ষে যুক্তি দাও বা যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু এই চলন থেকে আসে। তারপরে মনে হতে পারে একজনের নাম বললাম, রহিম বা করিম মামার সাথে কি সার্কাস খেলা দেখতে গেল। সার্কাস খেলা দেখতে গিয়ে সে বাদরের খেলা দেখলো এবং সেখানে দেখে তার পাঠ্য বইতে দ্বিস্তরী একটি প্রাণীর কথা মনে হলো। তাহলে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। জিসান একটু পরে জয়েন করো। তাহলে এই বিষয়গুলি তোমাদের কি মনে রাখতে হবে, ঠিক আছে। তো আজকের পড়া কি বুঝতে পারছেন? ওকে। তো আজকে আমি একটা লিংক দিয়ে দিব, সেই লিংকে ঢুকে সবাই রাত 11টার মধ্যে পরীক্ষাটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর যারা মেট্রোপলিটনের আছেন তারা আইডি গুলি লিখে দিবেন। আখাউড়া এ লিখে আইডি লিখেন আমার পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে, আর মেট্রোপলিটন এম লিখে লিখেন, নারায়ণগঞ্জ এন লিখে আপনাদের উপস্থিতিটা ওখানে লিখে দেন। এখন থেকে সবার উপস্থিতি নেব। স্যার কত ক্লাসের
আমি এক্সামটা দিতে পারিনি। আচ্ছা, ওই যে ইউটিউবে লিংক দেওয়া আছে, ওখান থেকে দিয়ে নিও। তো এখনই হয়তো বা বন্ধ হয়ে যাবে, তো সবাই ভালো থাকো। হ্যাঁ, আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। স্যার। আমরাও কি প্রেজেন্টে বসে সব? হ্যাঁ, সবাই দাও। আখাউড়া এ লিখবা, নারায়ণগঞ্জ এন, আর মেট্রোপলিটন এম, এম লিখবা। আখাউড়া এ, মেট্রো এম, নারায়ণগঞ্জ এন। ওকে, আল্লাহ হাফেজ।